This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 13 ঘন্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হলো ওয়াকফ সংশোধনী বিল এবং টানা বিতর্ক চলেছে কালকে সারা দিন ধরে 13 ঘন্টা বিতর্কের পর অবশেষে পাশ হলো ওয়াকফ সংশোধনী বিল। আজ রাজ্যসভায় পেশ করা হবে, বেলা 1টায় আজ পেশ করা হবে এই বিল রাজ্যসভায়। 13 ঘন্টার দীর্ঘ বিতর্ক, গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ। বিরোধীরা ভুল তথ্য গুজব ছড়াচ্ছে, অভিযোগ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দিলেন 288 এবং বিপক্ষে 232 জন সাংসদ, ব্যবধান মাত্র 56। মোট ভোট পড়ল 520। আজ বেলা 1টায় রাজ্যসভায় পেশ হবে এবং তারপর আলোচনা চলবে রাতে ভোটাভুটি। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, 13 ঘন্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পেশ হলো এই বিল এবং আজকে পাশ হলো এই বিল এবং আজকে রাজ্যসভায় পেশ করা হবে। 1995 সালে এটি প্রথম আর কি মুভ করা হয় দেশের যে ওয়াকফ যে আইন বা ওয়াকফ বোর্ড রয়েছে সেই নিয়ে, এবং যে সংশোধিত আকারে যে ওয়াকফ বিলটি এসেছে এর মধ্যে রয়েছে ওয়াকফ ম্যানেজমেন্ট এবং হচ্ছে এর ডেভেলপমেন্ট, এই দুটোকে রেখে এটাকে একটা মডিফাইড একটা ওয়াকফ বিল আকারে ওটা নিয়ে আসা হয়েছে। এবং তার আগে আমরা জানি যে এটা ভারতবর্ষে 1947 সালের পর থেকে যখন সংসদ গঠিত হয়, 1952 সালে প্রথম ভারতের সংসদ গঠিত হয়, তারপর থেকে এটা সবচেয়ে বেশি লংগেস্ট এটা ডিবেট চলেছে এই বিষয়টাকে নিয়ে যে ওয়াকফ কিভাবে আর কি পরিচালিত হবে। ওয়াকফ নিয়ে সরকার পক্ষে বিজেপির যেটা মূল বক্তব্য যে সেখানে যে সম্পত্তি রয়েছে, আমি গতকাল এক্স হ্যান্ডেলে গ্রকে একটা কোয়েশ্চেন রেখেছিলাম যে ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের হাতে ঠিক কতটা জমি রয়েছে, কেননা যখন ডিবেট চলছে তখন অমিত শাহর যে বক্তব্য আমি শুনছিলাম আর কি, সে অমিত শাহর বক্তব্যে বারবার করে আসছে হিউজ নাম্বার অফ জমি সম্পত্তি এগুলো রয়েছে। এবং বারবার কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন যদি 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো তাহলে হয়তো সংসদ, বিমানবন্দর সব জমি ওয়াকফ দাবি করতো এবং ওয়াকফে দেখিয়ে একটা বিপুল পরিমাণ টাকা মানে ভাড়া এগুলো আদায় হচ্ছিল। এবার আমরা যদি জনসংখ্যার অনুপাতে যাই, 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতবর্ষে যে মুসলিম জনসংখ্যার যে চিত্রটা আছে, আমি সেই কত পার্সেন্টেজ কি কত জনসংখ্যা তার নিয়ে কোনো প্রকৃত তথ্য যেহেতু নেই, তাতে মনে করি যে ভারতবর্ষে যে উত্তরটা দিয়েছে প্রায় 8.something লক্ষ একরের বেশি জমি রয়েছে, হুইচ ইজ হিউজ ইন ইন্ডিয়া। এবং রাত্রিবেলা কিরেন রিজিজুর বক্তব্যে ওটা শুনলাম যে কিরেন রিজিজু উত্তর দিয়েছে প্রায় 4 লক্ষ একর, 4.something একর জমি ছিল, সেটা প্রায় 8 এত একর জমি হয়েছে। তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন, এত সংখ্যক জমি রয়েছে তাহলে ভারতবর্ষের যে মুসলিম জনসমুদায়ের মধ্যে একটা বড় দারিদ্র কেন, বা তাদের প্রপার হাউজিং নেই কেন? হাউজিং বলতে এই ক্ষেত্রে হচ্ছে যেভাবে তারা থাকেন আর কি, খুবই সঙ্গীন অবস্থা। এটা সকলেই আমরা কম বেশি জানি, বা বিরোধী রাজনৈতিক দলও এটা অস্বীকার করতে পারবে না। মানে যদি তথ্য পরিসংখ্যানের আধারে আসে, যেটা সরকার ডিবেটের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি খুব ক্যাটাগরিক্যালি এই পদ্ধতিটা অবলম্বন করেছে, তারা কিন্তু এই তথ্য পরিসংখ্যানটা দিয়ে তারা তুলে ধরতে চেয়েছে। এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে একটা অসঙ্গতি তো রয়েছে, মানে যত পরিমাণ জমি রয়েছে ওয়াকফ বোর্ডের কাছে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই উন্নতি বা হচ্ছে তাদের হাউজিং সমস্যার কি সমাধান হয়নি। অথচ এটা তো তাদের জন্যই হবার কথা ছিল, এটা তো অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মাযহাব বিশ্বাসের উপর তো এটা নেই। তখনই
এইটাকে অবলম্বন করে ভারতীয় জনতা পার্টি তারা এটা একটা বলা যায় যে একটা বড় মাস্টার স্ট্রোক তারা দিয়েছে। গতকাল লোকসভায় এটাকে তারা পাশ করে নিয়েছে। আজকে রাজ্যসভাতেও এখনো এনডিএর যা রয়েছে, তবে রাজ্যসভায় আরো হাড্ডাহাড্ডি ফাইট হবে। লোকসভাতেও যা হয়েছে রাজ্যসভাতেও এই চিত্রই বেরোবে যে বিরাট ভোটের ব্যবধান থাকবে তা নয়, কারণ এনডিএ খুবই স্লিম মেজরিটিতে এগিয়ে রয়েছে এবং উভয় পক্ষই এখানে উপস্থিত রয়েছে। তার কারণ এটা আবারও বলছি, এটা সবচেয়ে লংগেস্ট ডিবেট ইন ইন্ডিয়ান হিস্ট্রি অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। সেই জায়গা থেকে একটা বড় রকমের যে একটা ধাক্কা বিরোধী শিবিরের কাছে, এবং বিরোধী শিবির বারবারই বলছে যে মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। এটা একদিক থেকে ঠিকই, মানে যদি সেই যুক্তিতে ধরা যায় বিরোধীদের, তারা বলতে চাইছেন গরিব এবং হচ্ছে বড়লোক এবং হচ্ছে গরিব মুসলমান বা হচ্ছে পিছিয়ে পড়া মুসলমানদের ভারতীয় জনতা পার্টি, আরো পার্টিকুলারলি বলতে হয় আরএসএস 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে তার আগে একটা ইস্যু বিজেপি প্রবলভাবে তুলেছে, তাতে যে বিরাট ফায়দা পেয়েছে তা নয়, কিন্তু এটা কোথাও একটা জায়গায় গোটা ভারতবর্ষের উন্নয়ন জনসমুদায়কে ভাবিয়ে তুলেছে। সেটি হচ্ছে পাসমান্দা মুসলমান, অর্থাৎ যারা পিছিয়ে পড়া মুসলিম যারা সম্প্রদায় রয়েছেন, প্রচুর আর কি দারিদ্র পীড়িত এবং হচ্ছে প্রকৃত শিক্ষা বা স্যানিটেশন, হাউজিং কোনটাই তাদের কাছে খুব ভালোভাবে পৌঁছয়নি। সেখান থেকে দাঁড়িয়ে পাসমান্দা মুসলমান একটা বড় ভোট রয়েছে এবং তারা সেটা চাইবেন যে এই ভোট ব্যাংকটাকে বিজেপির নজরে রয়েছে, নেক নজরে রয়েছে আগামী সময়, এবং সেটা তারা পাস করিয়ে নিচ্ছে। হাতে অনেক বাড়তি সময় থাকবে, যদি এটাকে প্রপারলি চ্যানেলাইজ হয় হয়তো আগামী দিনে একটা বড় রকমের পরিবর্তন হলেও আসতে পারে। তার কারণ হচ্ছে যে অনেক জায়গাতে ভোপাল, মুম্বাই, বহু জায়গাতে মুসলিম যারা রয়েছেন বিশেষভাবে পাসমান্দাদের মধ্যে দেখা গেছে যে একটা উৎসাহ, অনেক জায়গায় মিছিলও বেরিয়েছে। আবার একটা জায়গায় বিরোধী রাজনীতির কাছে এটা একটা বড় রকমের অনেক চেষ্টা করেছেন তারা যে এই বিলটাকে নিয়ে একটা ডিবেট করার, এবং হচ্ছে সংশোধনী, তাদের যে সংশোধনী যেগুলো রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের সৌগত রায় তুলে ধরেছেন। তিনি বলেছেন কালকে ডিবেটে অংশ নিয়ে যে এই সংশোধনীতে জেপিসিতে যারা যারা হচ্ছে বিরোধী পক্ষে তারা যে সমস্ত সংশোধনীগুলো জমা দেওয়া দিল তাদের একটাও সেখানে লিপিবদ্ধ হলো না। নিশ্চয়ই তাদের সংশোধনীর মধ্যে কয়েকটা বিষয় লিপিবদ্ধ থাকলে হয়তো এই যে একটা ভাব বা এই জোশ বিরোধীদের সেটা পরিলক্ষিত হতো না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বলা যেতে পারে এটা দুর্দান্ত তারা ক্যালকুলেশনস করেছে। দীর্ঘদিন ধরে এই ভোট ব্যাংকের দিকে তাদের একটা নজর ছিল। ভারতবর্ষে প্রায় সকলেরই ভোট তারা পেয়েছেন, শ্রমিক, কৃষক, হিন্দু, অহিন্দু অনেকে পেয়েছেন, কিন্তু মুসলিম ভোটের ক্ষেত্রে তারা বলেন, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি বলেন যে আমাদের মুসলমান ভোট দরকারই নেই। তার কারণ হচ্ছে এখানে তারা বিশেষ সুবিধা করতে পারছেন না। এখন এই বিলটা আসার পর হয়তো যদি আজকে রাজ্যসভায় ডিবেট হবে, তীব্র ডিবেট হবে, আগেই বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তারপর এটি ভোটাভুটিতে যাবে। গতকাল 8 ঘন্টা সময় নির্ধারিত হয়েছিল, কিন্তু মধ্যরাতে গিয়ে ভোটাভুটি হয়। আজকেও তাই হবে, এবং এই ভোটাভুটির পর এটা পাশ হলে, রাষ্ট্রপতির সই হলে এটি আইনে পরিবর্তিত হবে। স্বাভাবিকভাবে এটা একটা বিরোধীরা যেটা আশঙ্কা করছেন এর একটা প্রতিক্রিয়া থাকলেও থাকতে পারে, এবং সে প্রতিক্রিয়াটা হলে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি তথ্য যেটা হয় এত সংখ্যক মানে প্রপার্টি, জমি থাকা সত্ত্বেও একটা বৃহৎ অংশের মুসলিম সমাজের তাহলে এই অবস্থাটা কেন হবে, এই প্রশ্নটা তো স্বাভাবিক আসবে। দেখো, এই তথ্য গুলো সকলের কাছে এটা জানা ছিল না, বা ভারতবর্ষে ঠিক কিভাবে উন্নয়নটা হচ্ছে, কার হাতে কতটা পরিমাণ পার্সেন্টেজ অফ ল্যান্ড বা ল্যান্ডেড প্রপার্টি, এই তথ্য তো সাধারণ আম ভারতবাসীর কাছে থাকার কথা না। সুতরাং এই তথ্যটা বেরিয়ে আসার পর আগামী দিনে নিশ্চয়ই এটা একটা বড় রকমের একটা বড় পরিবর্তন আসবে। এর একটা সামাজিক এবং রাজনৈতিক যে অভিঘাত থাকবে সেটারও বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আজকে এই গতকাল এটা পাস হয়ে যাওয়ার পর একটা ঐতিহাসিক একটা বিল বলা যায়। তার কারণ হচ্ছে এই এমন একটি বিল যাকে নিয়ে স্বাধীন ভারতবর্ষের সংসদ গঠিত হওয়ার পর সবচেয়ে বেশি দিন ডিবেট হয়েছে,
সবচেয়ে বেশি হয়েছে, এবং ইভেন এটা জেপিসিতে পর্যন্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায় জগদম্বিকা পালের নেতৃত্বে, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে খুব ক্ষুব্ধ হয়ে বোতল মানে জুড়েছিলেন, যাতে তার হাত কেটে গেছিল খুব বিচ্ছিরি ভাবে। অর্থাৎ এটাকে নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে। কিন্তু আগামী সময় যখন এটা আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের দায়ী আছে, যখন এটি দুটি উভয় কক্ষে পাস হয়ে যাবে এবং রাষ্ট্রপতির স্বাক্ষর হবে, নতুন আইনে পর্যবসিত হবে, এতে আশাবাদী অনেক পক্ষই আর কি, বিশেষ করে যারা ভুক্তভোগী তাদের কিন্তু অনেকের মধ্যেই একটা জোশ লক্ষ্য করা গেছে। একদমই, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। 13 ঘন্টা দীর্ঘ বিতর্ক, গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ। আজ বেলা 1টায় রাজ্যসভায় পেশ করা হবে, সেখানে আলোচনা চলবে, রাতে ভোটাভুটি।